প্রেমাশিস আমরা বইটাকে এপিক লাস্ট করছি, তো দুঃখ হচ্ছে না? দুঃখ তো হচ্ছেই, কিন্তু আনন্দ আছে একটা নতুন ঘরে প্রবেশ করার জন্য। নতুন ঘরের পুরোনো জিনিস ছেড়ে আবার নতুন একটা জায়গায় যাচ্ছি, এটাই এইটুকুই তো। বস্ত্র ছেড়ে যেমন বস্ত্রে যায়। হ্যাঁ, না বলছি আমরা তো নতুন পুরোনো ঘর ছেড়ে নতুন ঘরে যাচ্ছি, এদিকে আরেকজনও তো পুরোনো জায়গা ছেড়ে নতুন জায়গায় যাচ্ছে। রাজা ঋতুপর্ণ এবং তার সঙ্গে নল ভাবছে দময়ন্তীর স্বয়ম্বর, এটা কি করে হবে? কি করে? রাজা বলছে কি তুমি কি সব অশ্ব নিয়ে এসছো এগুলো? বলছে এরাই হলো বেস্ট স্পিডে, নাহলে এরকম ভাবে রথ চালাচ্ছে কি করে? ইন্দ্রের সারথি ছাড়া মানে এরকম তো কেউ চালাতে পারে না নাকি? রাজা নল স্বয়ং এমন চালাচ্ছে এরকম তো দেখিনি। আমার গুণাবলী একটু দেখাতে হবে। হ্যাঁ, আমার গুণাবলী একটু প্রকাশ করি। এবার এটা শুনে সে এটা কিরকম এই স্পিডে যাচ্ছে, একটা লোক গাছের পাতা গুনে বলে দিল কটা পাতা। বহু বলছে যে আচ্ছা 1 মিনিট, আমি না দাঁড়িয়ে গুনে দেখতে চাই। তিনি অত্যন্ত বিস্মিত হলেন এবং নোটিস করলেন ব্যাপারটা এটা কি। তিনি ভাবলেন কি যে আমার যে প্ল্যান, দ্যাট প্ল্যান হ্যাজ ওয়ার্কড। আর খুব অদ্ভুত টাইপের দেখতে লোকটাকে, যে অশ্ব চালায়, রথ চালায়, ওই লোকটা কে? হ্যাঁ, আর ওই কলসির দিকে উনি চাইলেন, এরকম জল ভরে গেল, ধোঁয়া হয়ে গেল, এইভাবে তৃণ ধরে এইভাবে সূর্যের দিকে তাকালেন, আগুন জ্বলে গেল। এবার তিনি নিজেই না গিয়ে তো দময়ন্তী দেখা করলেন, দাঁড়ালেন নলের সামনে। এবার এই যে সিনটা, এটা যা রোম্যান্টিক সিন, সেটা একমাত্র তুই জাস্টিস করতে পারবি। তিনি বলেন, বাহুক ঘুমন্ত অবস্থায় নিজের পত্নীকে ছেড়ে চলে গেছে, এরকম কোনো মানুষকে তুমি চেনো? ওফ, হোয়াট আ ডায়ালগ! ধর্মজ্ঞ পুরুষ কি বিনা দোষে নিজের ভার্যাকে ত্যাগ করতে পারে? মানে এখানে তো পেছনে আমি বলছি ভায়োলিন বাজছে, দময়ন্তী একেবারে মানে ভেঙে পড়েই বলে যে আপনি বুঝতে পারেননি যে আমি কেন এটা করেছি। এবং তখন এই কমেন্ডেবল কাজ যেই বলে তখনই পুষ্প বৃষ্টি দেব দুন্ধুবি বাজা শুরু হয়, মানে মিউজিক। সমস্যা হচ্ছে ঋতুপর্ণ, এসব তো হয়েছে, ঋতুপর্ণ তো একটা ধোঁকার বশবর্তী হয়ে এখানে চলে এসেছে। সে অ্যাকচুয়ালি এসে বলদ হয়ে গেছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। শেষবারের জন্য আপনাদের সোল কানেকশন এপিকে স্বাগত। ঠিকই তো, শেষবারের জন্যই তো বৈঠক চ্যানেলে শেষবারের জন্য এপিক আসছে। এর পরের এপিসোডগুলো কিন্তু সবগুলো যাবে এপিক চ্যানেলে, যেটা লিঙ্ক নিচে দেওয়া আছে। যদি না এখন অবধি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে গিয়ে সাবস্ক্রাইব করে দিন। অলরেডি 600-র উপর মানুষ সাবস্ক্রাইব করে ফেলেছে। ইনফ্যাক্ট যখন এটা রিলিজ হচ্ছে তখন বোধহয় সেটা 1000-এর কাছাকাছি চলে গেছে নিশ্চয়ই। প্রেমাশিস আমরা বইটাকে এপিক লাস্ট করছি, তো দুঃখ হচ্ছে না? দুঃখ তো হচ্ছেই, কিন্তু আনন্দ আছে একটা নতুন ঘরে প্রবেশ করার জন্য। নতুন ঘরের পুরোনো জিনিস ছেড়ে আবার নতুন একটা জায়গায় যাচ্ছি, এটাই এইটুকুই তো। বস্ত্র ছেড়ে যেমন বস্ত্রে যায়, ওরকম ব্যাপারটা। যাই হোক, আমরা তো ছেড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি। আত্মার তো মৃত্যু নেই। আবার বলে আত্মার মৃত্যু নেই, কোথা থেকে কোথায় কথাবার্তা আজকাল ফিলোসফি যারা প্রেমাশিস বলছেই না, দেখতে পাচ্ছি না। বলছি আমরা তো নতুন পুরোনো ঘর ছেড়ে নতুন ঘরে যাচ্ছি, এদিকে আরেকজনও তো পুরোনো জায়গা ছেড়ে নতুন জায়গায় যাচ্ছে। রাজা ঋতুপর্ণ এবং তার সঙ্গে নল। না, দময়ন্তী কিন্তু ভালো প্ল্যান করেছে। লাস্ট এপিসোড অবধি আমরা যতদূর শুনলাম আর কি, যে ভালো প্ল্যান করেছে, যে একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে এসে পৌঁছতে হবে এখানে, স্বয়ম্বর হচ্ছে বলে এরা রটিয়ে দিয়েছে। আর ঋতুপর্ণ যে ফেক নিউজ, আর ঋতুপর্ণ তাতে মহা উৎসাহী হয়ে বলছে যে চলো আমি যাব। এই অবধি এসে তো আমাদের মোটামুটি থেমেছিল, এই অবধি এসে থেমেছে। এদিকে ও বলছে ইয়েকে ডেকেছে, সুদেব। এই বার্তাটা তো সুদেবকে দিয়ে পাঠানো হচ্ছে। তো ওই নল তো বাহুক হিসাবে আছে ওখানে, তো বাহুককে ডেকে বলে আমি 24 ঘন্টার মধ্যে, মানে একদিনের মধ্যে দময়ন্তীর স্বয়ম্বরে যেতে চাই। নল ভাবছে দময়ন্তীর স্বয়ম্বর, এটা কি করে হবে? তাহলে ভাবছে সত্যি কি আমার সঙ্গে মিলিত হওয়ার জন্য কি এটা করেছে, নাকি আমি তো অপরাধী,
আমি তো ওকে ছেড়ে চলে গেছি, তাকে প্রতারিত করেছি, সেই জন্য বোধহয় এটা একটা প্রতিশোধের কাণ্ড হতে পারে। এবং এটা কিন্তু মানে বেশ নৃশংস একটা কাজ বলে তার মনে হচ্ছে নলের। কিন্তু আবার এটাও হতে পারে যে দুঃখে ভেঙে পড়েছেন এবং স্ত্রী মন্ত চঞ্চলা, তিনি হয়তো দুঃখের থেকে এরকম একটা স্টেপ নিয়ে ফেললেন, এটাও হতে পারে। তো যাই হোক, কিন্তু আবার তিনি বলেছেন না বোধহয় না, মানে যেরকম হওয়ার কথা আর কি। হ্যাঁ, বলেছে ওনার তো মানে ওর তো আমাদের তো সন্তানও আছে, তারপরে তিনি এটা করবেন, এটা মানে খুবই একটা কনফিউজ স্টেট এবং খুবই একটা দুঃখ এবং অসুবিধার মধ্যে আছেন। তো ঋতুপর্ণ নলকে বললেন, তবে এটা ডিসাইড করে যে যেটাই হোক না কেন গিয়ে দেখতে হবে। হ্যাঁ, এটা এমনি এখানে বসে বসে একদম। ঋতুপর্ণ নলকে বললেন যে দেখো, একদিনের মধ্যে বিদর্ভ নগরে পৌঁছবেন। শুনেই নল যেটা করলো সেটা হলো, ও গেল অশ্বশালা, মানে যেখানে ঘোড়া যেখানে ছিল, সিন্ধু দেশের কিছু ঘোড়া আছে, কিন্তু খুবই কৃষকায়, মানে খুবই রোগা। রাজা বলছে, কি তুমি কি সব অশ্ব নিয়ে এসছো, এগুলো কি চলতে পারবে না? হ্যাঁ, আমার রাস্তা বলে এরকম অশ্ব আছে নাকি? মানে দারুণ দারুণ ঘোড়া আছে, তুমি কি এনেছো এগুলো? তো নল বলল যে এই অশ্বগুলো ললাট মস্তক পার্শ্ব, মানে ললাট মানে মাথা আর কপালের ঠিক পাশে 10টা রোমাবর্ত আছে, মানে লোমের আবর্ত, মানে যেরকম গোল গোল আছে। বলছে এরাই হলো বেস্ট স্পিডে, এবং এদের যেহেতু ওজন কম, এবং আমরা দেখেছি জকিদের ওজন কম হলে স্পিড বেশি হয়, এখানে এই ব্যাপারটা আছে, এরাই সবচেয়ে বেশি জোরে দৌড়াতে পারবে, তার লক্ষণ এদের মধ্যে আছে। ঠিক আছে, তা সত্ত্বেও আপনার যদি মনে হয় যে অন্য ঘোড়া লাগবে বলুন। হ্যাঁ, বলেছে যে তার যুদ্ধ, তার সত্ত্বেও যদি আমি বলার পরেও যদি আপনার মনে হয় তো আপনি নিতে পারেন। তো বলছে ঠিক আছে, তুমি যখন অশ্বতত্ত্ব নিয়ে এতই জানো, তো তোমার অশ্ব নিয়ে তুমি যা ডিসাইড করবে, তুমি যা বলছো সেটাই হবে। তখন নল নিজের নির্বাচিত মানে ওই 4টে অশ্ব সে রথের সঙ্গে সংযুক্ত করে। এবার ঋতুপর্ণ উঠলেন রথে, এবার সারথি বার্ষ্ণেয়কে তুলে নিলেন এবং মহাবেগে, মানে এরা বিরাট স্পিডে রথ চলা শুরু হলো। আর বার্ষ্ণেয় নিজে একজন তো মানে সারথি, সে ভাবছে এই লোকটা মানে এই বাহুক, যে নাকি বাহুকরূপী নল, এ কি ইন্দ্রের সারথি মাতুলি? নাহলে এরকমভাবে রথ চালাচ্ছে কী করে? ইন্দ্রের সারথি ছাড়া মানে এরকম তো কেউ চালাতে পারে না, নাকি রাজা নল স্বয়ং? এই কথাটা কিন্তু বার্ষ্ণেয়র মাথায় আসে, কিন্তু বলছে বয়সটা একই রকম নল রাজার মতোই, আর বার্ষ্ণেয় তো আগে নলের ছিল, নলের সারথি ছিল। এবার ও বলে যে, বার্ষ্ণেয় বলছে এটা মানে দেখতে বয়স অনুযায়ী তো ঠিকই আছে, কিন্তু দেখতে এরম খর্বকায় আর এরম কিরম একটা বিরূপ মানে কুরূপ, হ্যাঁ, এটা বাজে দেখতে লোক। নল রাজা তো এরম না, ও তো দারুণ দেখতে। বাহুকের রথ চালনা দেখে কিন্তু মানে ঋতুপর্ণ মোটামুটি বিস্মিত হয়ে, বাপরে এটা কি চালাচ্ছে। এবং অলমোস্ট এই রথ যে চলছে, রথ অলমোস্ট হাওয়ার সঙ্গে কথা বলছে, এই লেভেলে এই স্পিডে চলছে। এবং সহসা উত্তরীয়টা মানে এত স্পিড যে ওই স্পিডে এই আমাদের ঋতুপর্ণের যে উত্তরে সেটা উড়ে যায়, হাওয়ায় উড়ে চলে যায়। আর বলে আমাদের ঋতুপর্ণ নলকে বলে, মানে বাহুককে বলে, রথ থামাও, আমার উত্তরীয় নিয়ে আসুক। নল বলে আমরা 1 যোজন ছাড়িয়ে এসছি, মানে আমরা যেই স্পিডে এসছি উত্তরীয় পিছনে গেছে, হাওয়া অনুযায়ী আমরা প্রায় 1 যোজন। যোজনের হিসাবটা কি বলতো জানিস? না, জানি না। আমার ধারণা মাইলের এদিক ওদিকই হবে, তখনকার দিনে যোজনই বলা হতো। তো 1 যোজন ছাড়িয়ে এসছি, এখন যদি যাওয়া যায় সেটা পাওয়া যাবে না, এখন যাওয়ার কোনো কথা নেই। স্পিড আর কি, এবং এটা বোঝানোর জন্যই বলা হয়েছে যে কত কিলোমিটার পার সেকেন্ড টাইপের একটা ব্যাপার আছে আর কি এখানে। আর ঋতুপর্ণ কিন্তু বিশেষ একটা, বাবা এত কি মানে আমি রাজা, আমার উত্তরই উড়ে গেছে বলে আমি থামতে বলছি, থামছে না। আর প্রথমত তো রাজাজি কি, আর যেভাবে নল বলেছে কমান্ডে, মানে নল তো তখন ঘোড়া চালাচ্ছে, ওর সেই আগের ফর্মে আছে। রাজা বলছে না, ওটা আনা যাবে না, এখন ওটা অনেক পেছনে পড়ে গেছে, এরকম টাইপের। রাজা তখন এরকমই বলেছে সম্ভবত,
ঋতুপর্ণেরও ইনফিনিটি কমপ্লেক্সই হয়েছে যে কি আমার সারথি এরকমভাবে একটা বলে দিল আমাকে, আর তুই তো এমন চালাচ্ছে এরকম তো দেখিনি। ওর একটু মনে হয়েছে যে না, তাহলে আমাকেও একটু না কিছু আমার গুণাবলী একটু দেখাতে হবে, হ্যাঁ আমার গুণাবলী একটু প্রকাশ করি। হ্যাঁ, মেন টু মেন, হ্যাঁ হয়ে গেছে যে মেন টু মেন স্কিলের ব্যাপারটা। তো তখন ঋতুপর্ণ বলছে যে তুমি তো ভালো ঘোড়া চালাও, বুঝতে পারছি, রথ চালাও, কিন্তু আমারও কিন্তু কিছু স্কিল আছে, বুঝলে? হ্যাঁ, তুমি সব বিষয় জানো না। সব বিষয় তুমি জানো না, সব বিষয়ে কেউই কিছু জানে না, কিন্তু আমি যেটা জানি সেটা তুমি জানো না। সেটা হচ্ছে আমার কাউন্টিং অসাধারণ। এই যে ওটা তখন বনের পাশ দিয়ে যাচ্ছিল, তো বলছে এই যে বিভিতক গাছ, এই বিভেদককে এখানে বহেরাও বলেছে, বহেরা বৃক্ষ। আচ্ছা, এখানে বিভিতকই লেখা রয়েছে। বলছে যে এর যতগুলো পাতা পড়ে আছে গাছে আছে ঠিক তার থেকে 101টা বেশি পাতা। আর এর যে দুটো শাখায় 5 কোটি পাতা আছে, আর 2095 ফল আছে। এবার এটা শুনে আমাদের নল যে এটা কীরকম, এই স্পিডে যাচ্ছে, একটা লোক গাছের পাতা গুনে বলে দিল কটা পাতা, ফল গুনে বলে দিল 2095 খানা আছে। তো নল বলছে যে, নল মানে বহুক আর কি, বহুক বলছে যে আচ্ছা 1 মিনিট, আমি না দাঁড়িয়ে গুনে দেখতে চাই, মানে ব্যাপারটা ঠিক কিনা আমি দাঁড়িয়ে গুনে দেখতে চাই, এটা কি করে সম্ভব একজন বলে দিতে পারে। তখন ঋতুপর্ণ বলছে যে দেখো, তোমার মতো যেরকম কেউ এই চালাতে পারে না, রথ চালাতে পারে না, তেমনি আমার মতো কেউ গুনতেও পারে না। আমি গণনা শাস্ত্রে মানে স্ট্যাটিস্টিক্সে আমার বিরাট একটা পাণ্ডিত্য আছে, এবং সেখান থেকেই তখন বলে, মানে এটা কীভাবে লিঙ্ক হচ্ছে, যে সেখান থেকেই বলে যে আমি কিন্তু যে জুয়া খেলা হয় দুধ ক্রীড়ার প্রতিটা নাম্বার আমার কাছে একেবারে হাতের মুঠোর মধ্যে রয়েছে, তো আমি ওই ব্যাপারটা আমি জানি। তো তোমার এত চিন্তা করা দরকার নেই, আমি যা বলছি ঠিকই বলছি। নলের বলছে না আমি তাও, আর বলছে যে হ্যাঁ এখন দাঁড়িয়েও না, দাঁড়ালে তো দেরি হয়ে যায়, তুমি আমার উত্তরীয়টার জন্য দাঁড়ালে না, এখন তুমি আমার উপরে সন্দেহ করে এখানে দাঁড়াবে। নলের মন মানছে না, নল বলছে না আমি দাঁড়াবো এখানে। মোটামুটি কঠিন রাস্তা পার হয়ে আমরা এসে গেছি, এখন বার্ষ্ণেয়কে নিয়ে আপনি যদি আপনার যাওয়ার হয় চলে যান, ও পৌঁছে দেবে আপনাকে বিদর্ভে। আর যদি ওয়েট করেন, আমি আপনাকে কথা দিয়েছি তো যে সূর্যাস্তের আগে আমি পৌঁছে দেবো বিদর্ভতে, সেটা হবে, তাতে আমার দাঁড়ানোতে অসুবিধা হবে না। তো সে দাঁড়িয়েছে না, কিন্তু নল বলেছে যদি, এবং সেখানে বলেছে যে দেখো তোমার তুল্য সারথি পৃথিবীতে কেউ নেই, আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি এখন মানে আমাকে সূর্যাস্তের আগে বিদর্ভ দেশে পৌঁছে দাও, তুমি যা চাইবে তাই দেবো। হ্যাঁ, তুমি যা চাইবে তাই দেবো। তো নল বলছে না দাঁড়ান, আমি এখানে কাউন্ট করেছে, দেখেছে হ্যাঁ 2095 ফল এসব। তখন তার মনে হচ্ছে না এখানে একটা জিনিস বলি, এখানে প্রথমে বলে যে তুমি যা চাইবে তাই দেবো, তারপর বলে নল বলে না আমি মানে পাতা আর ফল গুনেই বিদর্ভে যাবো, গুনেই যাবো, অন্য কোনো অপশন নেই। এবার রাজা অনিচ্ছা বলে ঠিক আছে তুমি একটা কাজ করো, শাখার একটা অংশের ফল আর পাতা গুনে নাও, আমি সংখ্যাটা বলছি ওইটা গুনে নাও, ওইটা গুনেই তুমি সন্তুষ্ট থাকো, তাহলে অত সময় লাগবে না। এটা এখানে নেই, এখানে আছে যে পুরোটাও গোনে। আচ্ছা, তো নল গুনে দেখলো হ্যাঁ যা বলেছে তাই। তখন নল বলছে ঋতুপর্ণকে যে আচ্ছা মহারাজ দেখুন, এটা এক্সট্রা অর্ডিনারি একটা ব্যাপার, ট্যালেন্ট, আমার তো এই স্কিলটা চাই। আমার রথ চালনা কীরকম আপনি জানেন, আমাকে এটা শিখিয়ে দিন, এবং এর সাথে সাথে এই সংখ্যাশাস্ত্র আর কি, সংখ্যা তত্ত্ব আমাকে শেখান, তার বদলে আমার এই যে ঘোড়া এবং রথ চালনার যে বিদ্যা এটা আমি আপনাকে দেব। এই বিদ্যাটাকে এখানে বলেছে অশ্ব হৃদয় বিদ্যা। মানে অশ্ব হৃদয় বিদ্যা বলতে অশ্বের হৃদয়টা বোঝার বিদ্যা, যাতে মানে ঘোড়াকে খুব ভালোভাবে বোঝা যায় সেই একটা, এবং বলে যে তাহলে এই এক্সচেঞ্জটা, লেটস ডু দিস এক্সচেঞ্জ। তো তখন দেয়, সেই সময় ঋতুপর্ণ ওকে সংখ্যাতত্ত্ব শেখায়। এবার এই সংখ্যাতত্ত্বকে এখানে বলেছে অক্ষরহৃদয়। অক্ষরহৃদয় মানে বেসিক্যালি সংখ্যাতত্ত্বর থেকে ওই যে প্রবাবিলিটি আর কি, প্রবাবিলিটি শিখিয়ে সেখান থেকে কিভাবে একটা দুধ ক্রীড়ায় জয়লাভ করতে, সেই জন্য ওটা ওই ডাইসের নলেজ। বেসিক্যালি ব্যাপারটা কাউন্টিং। হ্যাঁ, কাউন্টিং।
তো স্ট্যাটিস্টিক্স শিখে গেলেন নল, আর তো এবার লজিস্টিক্সটা শিখতে হবে ওনাকে। তো ঋতুপর্ণর তো তাড়া আছে, উনি বলছেন যে তুমি তো দেবে আমাকে, তোমার কাছে রাখো, তোমার হৃদয়ে রাখো যে তুমি আমাকে এই অশ্ব হৃদয় শিক্ষাটা দেবে, হ্যাঁ আমি তোমাকে দিয়ে দিলাম, এবার চলো। এই যখনই এটা শিখে গেছে শঙ্কাদত্ত, এখানে আরেকটা মজা হয়েছে, সেটা হচ্ছে যেই শিখে গেছে অমনি নল বমি করা শুরু করে দিয়েছে। কেন বল? কারণ হলো কলি তো নলের ভেতর ছিল, এটা তো আমরা শুনেছি আগে যে কলি নলের ভেতর প্রবেশ করেছিল। কলি নলের ভেতর থেকে বেরিয়ে এসছে, কারণ এই যে বিদ্যাটা, এই যে শিক্ষাটা করার করার ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে কলির ভেতর থেকে অসুবিধা হয় এবং সে বেরিয়ে আসে বমির মাধ্যমে, এবং এসে সে পরিষ্কার নত মস্তকে বলে যে আমাকে অভিশাপ দিও না প্লিজ, আমি জানি আমিই কলি, আমিই তোমার ভেতরে ছিলাম, আমি তোমাকে অনেক প্রবলেম দিয়েছি এবং আমার জন্যই তোমার জীবনের অনেক সমস্যা হয়েছে, কিন্তু আমাকে অভিশাপ দিও না, আমি তোমাকে প্রচুর বড় কীর্তি দান করতে চাই, যে লোক তোমার নাম কীর্তন করবে তার কলির থেকে আমার থেকে কোনো ভয় থাকবে না, অবভিয়াসলি কলি যুগ থেকে তার ভয় থাকবে না। এই বলে তিনি ওই বিভীতক বৃক্ষটা যে ছিল, হ্যাঁ তার আগে কলি আবার বলেনও যে এই কর্কটক যে আপনাকে দংশন করেছিল তার বিষে আমি এতদিন যাবৎ ভেতরে ছিলাম, ঠিকই বেরোতে পারছিলাম না, কিন্তু খুব কষ্টে ছিলাম, আর আপনি আমাকে অভিশাপ দেবেন না, আমার যে ভালো হবে না এটা আপনার স্ত্রী আমাকে অভিশাপ দিয়েছেন, অলরেডি দিয়ে দিয়েছে। হ্যাঁ ঠিকই একদম। হ্যাঁ তারপর সে বিভীতক এবং বিভীতক বিশ্বে সে ঢুকলো, কলির প্রভাব থেকে মুক্ত হয়ে নল একটা ফ্রি ফিল করলো, আচ্ছা ভেতর থেকে একটা কিছু যেন বেরিয়ে গেল, এবং ওই যে একটা কষ্ট, ওই যে একটা অসুবিধে, সেই অসুবিধা তার দূর হলো। কিন্তু তখনও তার রূপ কিন্তু ফেরেনি, সে কিন্তু ওই রূপেই আছে। এবং তারপর তারা চললেন ওইদিকে। না ওই রূপে তো ফিরবে, ওই বস্ত্র দিয়েছিল যে কর্কটক তো তাকে বস্ত্রও দিয়েছিল, হ্যাঁ ওই বস্ত্র না পড়লে পরে তো রূপ ফিরবে না বলে দিয়েছিল। ফিরবে না, আর এখনো তো নল জানে যে সময় হয়নি। হ্যাঁ নল তো এখনো নিশ্চিত না যে আমরা যে যাচ্ছি কেন যাচ্ছি, এই সত্যি কি দময়ন্তীর স্বয়ম্বর চাই কিনা, আর দময়ন্তীর যদি স্বয়ম্বর হয়ে যায় তাহলে আর আমার রূপ ফিরিয়ে হবেটা কি, এরকম একটা ব্যাপার। তো সায়ংকালে ঠিক বিকেলের একদম শেষ অর্ধে তারা পৌঁছয় বিদর্ভ নগরে। কুন্ডিন বলে এক নগর আছে, সেটা হলো বিদর্ভ রাজ্যের রাজধানী, এবং কুন্ডিন নগরে তারা প্রবেশ করলেন। নল যে রথটা নিয়ে ঢুকেছে, মেঘের ন্যায় গর্জন হচ্ছে, গুরু গুরু গর্জন যাকে বলে, সেরম গর্জন শুনে দময়ন্তী নিজের অন্তঃপুরে ছিলেন, তিনি অত্যন্ত বিস্মিত হলেন এবং নোটিস করলেন ব্যাপারটা এটা কি। তিনি ভাবলেন কিন্তু যে আমার যে দ্যাট প্ল্যান হ্যাজ ওয়ার্কড, আমার মনে হচ্ছে মহাপতি নল এখানে এসে পৌঁছেছেন। হ্যাঁ কারণ উনি যখন বাড়ি ফিরতেন অফিস থেকে সভা থেকে রথে করে, তখন এই শব্দটাই হতো, এক্স্যাক্টলি এই শব্দটাই হতো। এবং তিনি বলেছেন যে এই যে তখন উনি বুঝতে পেরেছেন, তখন তার মধ্যে একটা অদ্ভুত ইচ্ছা তৈরি হয়েছে, একটা কি বলবো, ইপসাই বলে বোধ হয়, ইচ্ছা তৈরি হয়েছে যে তার বাহুপাশে আবদ্ধ হওয়ার এক ইচ্ছে তৈরি হয়েছে, এবং তার মনে হচ্ছে এটা না হলে আমি মরেই যাব। আজকে যদি নলের সাথে আমি মিলিত হতে না পারি তাহলে আমি মরেই যাব। হ্যাঁ দময়ন্তী প্রায় জ্ঞান শূন্য হয়ে গেছে, তখন পাগল হয়ে গিয়ে সে প্রাসাদের উপরে ওঠে এবং নিচে দেখতে পায় ঋতুপর্ণ এবং বাহুক দেখতে পায়, দুজন বার্ষ্ণেয় আছে, ঋতুপর্ণ আর বাহুককে দেখে, বার্ষ্ণেয়কেও দেখে। ঋতুপর্ণ তো ঢুকে দেখছি তো নগর তো নর্মালি লাগছে, এটা যদি স্বয়ম্বর হয় তাহলে তো এখানে অনেক আয়োজন হওয়ার কথা, অনেক লোকজন থাকার কথা, সাজানো থাকার কথা, কিছুই নেই। আর বিদর্ভরাজ ভীমের কাছে সে গেছে এদিক ওদিক করতে গিয়ে, সন্দেহ নিয়ে গেছে, কিছুই জানতো না রাজা ভীম তো কিছুই জানে না। এবার তিনি ঋতুপর্ণকে সংবোধন, আরে আসুন আপনি এখানে কি করে, আরে আপনি তো বিরাট রাজা, আপনি তো ঋতুপর্ণ, আপনি কি ব্যাপার আপনার হঠাৎ?
বলছে ঋতুপর্ণ তখন বুঝে গেছে যে আমার সাথে কিন্তু একটা কিছু একটা হয়েছে, গন্ডগোল হয়েছে, সম্বর এখানে হচ্ছে না। হ্যাঁ মানে ওই আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম, কেমন আছেন, এটাই বলেছে অ্যাকচুয়ালি, এটাই আছে, এটাই আছে, অভিবাদন করতে এসছে, বলছে সম্মান জানাতে এলাম, অনেকদিন দেখা হয় না, দেখা করতে এলাম, অনেকদিন দেখা হয় না। বলছে রাজা ভীমও ভাবছে এত দূর থেকে একটা লোক আমার সঙ্গে শুধু অভিবাদন করতে এসছে, এটা কিরম ব্যাপার, এটা তো ঠিক লাগছে না, কারণটা কি, এই নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে পুরো বিষয়টার মধ্যে। এবার তো তাকে বললো আপনি না একটু, হ্যাঁ ঠিক আছে আপনাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করছি, যান। ও গেছে, নির্দিষ্ট গৃহে গেছে, বার্ষ্ণেয় তার সঙ্গে গেল। নল কিন্তু ভেতরে ঢোকেনি, নল মানে রাজপ্রাসাদে প্রবেশই করেনি, ও রথ নিয়ে অশ্বশালায় চলে গেছে, আর ঘোড়াদের সঙ্গে যত পরিচর্যা এতক্ষণ ধরে দৌড়েছিস তোরা, ওই পরিচর্যা করে খাইয়ে দাইয়ে রথতেই বসে আছে। আর দময়ন্তী নল ওখানে এসছে বার্ষ্ণেয়, আর ও আর বাহুককে তো একটু আগে দেখেছে, ও বলছে আওয়াজটা শুনলাম আমি এরকম, যে প্ল্যানটা আমি করলাম, হ্যাঁ খটকা লাগছে রে, বলছে আমি প্ল্যানটা করলাম সেই প্ল্যানটা ওয়ার্ক করার কথা, কারণ একমাত্র নলই পারে যে এইরকম তাড়াতাড়ি ঋতুপর্ণকে নিয়ে আসতে, কিন্তু নলকে তো দেখতে পাচ্ছি না। তিনি খুবই শোকার্তা হলেন, মানে খুবই প্রথমত। আর দ্বিতীয়ত যে ঋতুপর্ণ তো রাজা, এ নল নয়, বার্ষ্ণেয়কে আমি চিনি, একমাত্র চিনি না আমি বাহুককে, হ্যাঁ এইখানে বলে যে একমাত্র চিনি না ওকে, তো বাহুক কি নল হতে পারে, দেখে তো লাগছে না, না একেবারেই লাগছে না ব্যবহারে যদি, কারণ ঘুরে বেরিয়ে কিছু হয়েই থাকতে পারে, আমারও যা দুরবস্থা, তার সাথে কি হয়েছে আমি তো জানি না, লেট আস এক্সামিন, কাল্টিভেট করতে হচ্ছে, ইনভেস্টিগেট, ব্যাপারটা কাল্টিভেট করতে হচ্ছে। তো একজনকে ডাকে, কেশিনী বলে একজনকে ডাকে, ডেকে বলে শোনো, ওই যে ওই লোকটা যার হাতগুলো ছোট ছোট আর খুব অদ্ভুত টাইপের দেখতে লোকটাকে, যে অশ্ব চালায়, রথ চালায়, ওই লোকটা কে? কেশিনী নলের কাছে যায়, মানে ওই আর কি বাহুকরূপী নলের কাছে যায়, গিয়ে বলে যে এই কেমন আছেন, কি খবর, কুশল প্রশ্ন করেন আর কি। তারপর বলে যে দময়ন্তী জানতে চান আপনারা অযোধ্যা থেকে কেন এখানে এসছেন, আর আপনি কে, এবং আপনার সঙ্গে ওই তৃতীয় লোকটি এসছে যে সেই বা কে, এটা জিজ্ঞেস করে। এটা আমি বুঝলাম না কেন জিজ্ঞেস করে, কারণ তৃতীয় লোক তো ওই, কিন্তু এখানে এটাই লেখা আছে। নল বলল দময়ন্তীর আসলে এটা নিশ্চয়ই খুব দুঃখের সঙ্গে বলেছে যে দময়ন্তীর আরেকবার স্বয়ম্বর হবে, সেই কথা শুনে রাজা ঋতুপর্ণ এখানে এসছেন, আমি অস্ত্রবিদ্যায় খুবই পারদর্শী, সেই জন্য রাজা আমাকে সারথি করেছে, আমি তার রান্নাবান্নাও করি, ওটাও আমি পারি, ওটাও করতে হয়। আর ওই তৃতীয় লোকটা, ওর নাম বার্ষ্ণেয়, সে পূর্বে নলের সারথি ছিল, নল রাজার সারথি ছিল, নল রাজ্য ত্যাগ করার পর থেকে সে রাজা ঋতুপর্ণের কাছেই সারথি হিসাবে চাকরি করে। কেশিনী বলে বাহুক, আচ্ছা নল কোথায় আছে সেটা কি বার্ষ্ণেয় জানে? নল বলল সে বা অন্য কেউ নলের সংবাদ জানে না, কারণ আমি যা খবর পেয়েছি সেটা হলো নলের রূপ নষ্ট হয়ে গেছে। ইনডিরেক্ট দিচ্ছে কিন্তু ব্যাপারটা, হ্যাঁ এই জায়গাটা খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। আমি যতদূর জানি তার রূপ মানে নষ্ট হয়েছে, এবং তিনি নিজেকে আত্মগোপন করে বিচরণ করছেন, এদিক ওদিক কোথাও আছেন, এবং নল কোথায় আছে একমাত্র নলই জানে। হ্যাঁ নল কোথায় আছে একমাত্র নলই জানে। কেশিনী বললে যে যেই ব্রাহ্মণ অযোধ্যায় গেছিলেন, আপনার নিশ্চয়ই মনে আছে, তার কথার উত্তরে আপনি যা বলেছেন দময়ন্তী সেটা আরেকবার শুনতে চায়। তো বলছে যে নল খুব চোখে জল নিয়ে বাষ্প গদগদ স্বরে, মানে বিউটিফুল লাইন, বাষ্প গদগদ স্বরে, মানে হ্যাঁ বলছি কি করে বলবো এরকম টাইপের, হ্যাঁ তিনি বললেন যে হ্যাঁ আমি আগেও বলেছিলাম যে সতী কুলস্ত্রী যদি বিপদে পড়েন, তাহলে নিজ ক্ষমতায় নিজেকে রক্ষা করতে তিনি পারেন। আর পক্ষী যার বস্ত্র হরণ করেছিল, সেই মোহগ্রস্ত বিপদাপন্ন ক্ষুধার্ত পতি তাকে পরিত্যাগ করে চলে গেলেও তিনি তাকে ক্ষমা করে দেন।
সতী নারী ক্রুদ্ধ হন না। হুম। কথাটা শোনে কেশিনী, বলে ওকে ঠিক আছে। কেশিনী চলে যায় দময়ন্তীর কাছে। এদের মধ্যে কিন্তু একটা আগেও হংস দিয়ে কথাবার্তা, মেসেঞ্জারের ব্যাপারটা কিন্তু কন্টিনিউয়াস ছিল, নিজেরা কথাই বলছে না। মানে আমি বলছি নল কি পারতো, গেল দময়ন্তীকে বললো শোনো আমার ভুল হয়ে গেছে। ছেলেদের এই সমস্যা, সোজা গিয়ে বলে দিতে পারে না, বলবে না। এবার সোজা গিয়ে বলে দিতে পারতো আমার ভুল হয়ে গেছে, তুমি কি সত্যি স্বয়ম্বর করতে চাও, আমি নল, আমি বিরূপ হয়েছি, আমার কাছে একটা বস্ত্র আছে, পড়লে আমি সুরূপ হয়ে যাবো, বলতে পারতো, কিন্তু না, বলছে না। না তুই শুধু ছেলেদের কেন দোষ দিবি, দময়ন্তীও তো নিজেও যেতে পারতেন, দময়ন্তী এসে বলতে পারতেন। দময়ন্তীর দময়ন্তী দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছে না। কেশিনীকে কি জিজ্ঞেস করো তো নল কিনা, এটাও তো হতো না, তা নয়, প্যাসিভ ভয়েসে কথা চলছে। ব্রাহ্মণ ওখানে গিয়ে যেটা বলেছিল তার জবাবে আপনি কি বলেছিলেন আবার বলুন। ড্রামা তা না হলে হবে না, এইটা হলো ড্রামার বিউটিফুল ড্রামা। ঠিক আছে, সেই কেশিনীর কাছে সমস্ত কিছু শুনে, স্ক্রিপ্টের প্রয়োজনে আর কি, স্ক্রিপ্টের প্রয়োজনে কেশিনীর কাছে সমস্ত কিছু শুনে দময়ন্তী কি বললেন, হ্যাঁ দময়ন্তী কি বললেন, ও তো দময়ন্তী শুনে দময়ন্তী দুঃখ পেলেন। এবার কিছুটা দময়ন্তী কনভিন্স হচ্ছেন, আমার অনুমান সম্পূর্ণ বোধহয় মিথ্যে নয়। তিনি কেশিনীকে বললেন তুমি আবার যাও, তুমি আবার যাও এবং মানে একটু লুকিয়ে থেকে অবজার্ভ করো তো ওকে, ওর ব্যবহার। কারণ নল যদি হয়ে থাকে ও রাজা, তাহলে তার ব্যবহারে প্রকাশ সেটা পেয়ে যাবেই। আর বলেছে তিনি চাইলেও জল দিও না, হ্যাঁ চাইলেও জল দেবে না, তার লিঙ্ক আছে, লিঙ্ক পরে আছে। তো কেশিনী গেছে এবং ওকে লক্ষ্য করে টোরে এসে আবার রিপোর্ট করছে দময়ন্তীকে যে এই যে বাহুক কিন্তু সাধারণ লোক নয়। কারণ কয়েকটা জিনিস আমি আপনাকে বলি। এক হচ্ছে যে কোনো একটা জায়গায় যাচ্ছে, হয়তো মাথা নিচু করে যেতে হবে, সে মাথা নিচু করে না, বরং জায়গাটাই মানে দাঁতটাই বড় হয়ে যায়, দাঁতটা উঁচু হয়ে যায় প্রবেশ দেওয়ার জন্য। হ্যাঁ, তারপরে বলছে যে আর দ্বিতীয় হচ্ছে যে অনেক রকম খাবার দাবার ঋতুপর্ণ পাঠিয়েছেন বাহুকের জন্য। বাহুক তার মধ্যে মাংস ছিল, মানে রান্নার জন্য পাঠিয়েছেন, তো রান্নার জন্য পাঠিয়েছেন। তো বাহু কোথা থেকে জল চাইলো না, সে ওখানে এমনি ওটা ধোয়া হয়ে গেল। হ্যাঁ, আর ওই কলসির দিকে উনি চাইলেন এরকম ভাবে জল ভরে গেল, ধোয়া হয়ে গেল মাংস। তারপরে রান্নাও ওরকম খড়কুটো কিছু একত্র করলেন, আগুন জ্বলে গেল। হ্যাঁ, এইভাবে তৃণ ধরে এইভাবে সূর্যের দিকে তাকালেন, আগুন জ্বলে গেল। তারপর সে রান্না হলো মাংস। তিনি অগ্নিস্পর্শ করলে দগ্ধ হন না, কোনোভাবেই হাতে বা কোনো শরীরে কিছু হচ্ছে না, কোনো কিছুই হয় না। তারপরে একটা অদ্ভুত জিনিস হলো, সেটা হচ্ছে উনি ফুল নিলেন কিছু হাতে, পুরনো শুকনো ফুল, সেগুলো আরো তাজা হয়ে গেল। হ্যাঁ, ইনি এরকম করলেন হ্যাঁ হাতে, কিন্তু নষ্ট হলো না, বরং আরো বেশি তাজা হয়ে গেল, আরো বেশি সুগন্ধ হয়ে গেল। তারপরে এটা যখন শুনেছে তখন দময়ন্তী মোটামুটি নিশ্চিত হয়ে গেছে যে হ্যাঁ, খাবারের ব্যাপার এবং ওই যে ফুল তাজা থাকবে, এগুলো তো বর পাওয়া হয়েছিল ওদের বিয়ের সময়। তো বলছেন যে রান্না, বলছে এবার একটা কাজ করো, এই যে মাংস রান্না করেছে, তুমি এই মাংসটা নিয়ে এসো আমার জন্য, একটুখানি রান্নাটা তুমি নিয়ে এসো, এই বাহুকের রান্না। কারণ নলের রান্না কীরকম সেটা আমি জানি, তো রান্না খেয়েই আমি বুঝে যাব যে ও ঠিক কিনা। নিয়ে এসছে, খেয়েছে, সঙ্গে সঙ্গে বোঝাচ্ছে যে হ্যাঁ এটা নল ছাড়া এই রান্না নল ছাড়া হ্যাঁ কারোর পক্ষে সম্ভব না। সেই যুগের রণবীর ব্রার বা এরকম একটা কিছু, একটা বিরাট ব্যাপার, মিশলিন স্টার শেফ। তো এবার তিনি নিজেই না এবার তিনি যেটা করলেন, আবার সেবার যেটা করলেন উনি, সেটা হচ্ছে উনি কেশিনীকে বললেন এবার তুমি মায়ের কাছে যাও, গিয়ে ব্যাপারটা বলো এবং বলো যে আমি এবার বাহুকের সাথে দেখা করতে যেতে চাই। না, তার আগে ও করেছে একটা জিনিস, এখানে আছে আমি জানি না ওখানে আছে কিনা, পুত্র কন্যাকে, ও রাইট ওর ছেলে আর মেয়েকে, ইন্দ্রসেন আর ইন্দ্রসেনাকে ও পাঠিয়ে দেয় কেশিনীর সঙ্গে বাহুকের কাছে। নল এইবার এটা হলো লাস্ট, আমার মনে হয় লাস্ট দেখার টেস্ট যে এটা নল কিনা, একদম পারফেক্টলি শিওর হওয়ার জন্য নল ওদেরকে দেখে দুজনকে কোলে নিয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। আর তারপর কেশিনী বলল যে, কেশিনীকে মানে কেন কাঁদছেন আপনি ইনাদের একে নিয়ে, কেশিনীও একটুখানি
খুঁচিয়েছে। ও বলছে দেখো আমার যে ছেলে মেয়ে এদের মতোই দেখতে, ওই জন্য এদের দেখে মনে পড়েছে, ওই জন্য কাঁদছি। আর আমরা তো অন্য দেশের অতিথি, তুমি বারবার এখানে এসো না, তুমি মহিলা আমি পুরুষ, বারবার এখানে এলে লোকে বাজে কথা বলবে, তুমি এদের নিয়ে চলে যাও, তুমি আর এসো না। এইবার ওর মায়ের এইবার কেশিনী আসার পরে দময়ন্তী বলছে আমি কনভিন্সড, এবার তুমি যাও মায়ের কাছে গিয়ে বলো যে এই হচ্ছে ঘটনা, এটা আমার প্ল্যান ছিল, এই পুরো ব্যাপারটা ভেঙে বলো, এবং কারণ কি যে আমি এবার বাহুকের সাথে দেখা করতে যেতে চাই, তো আমার মায়ের এবং বাবার পারমিশন লাগবে। তো ওর মা শুনতে পায়, মা গিয়ে রাজা ভীমকে বলে, রাজা ভীমও বোঝে ব্যাপারটা, বলে আচ্ছা ঠিক আছে দেখা করুক, দেখা করে আমার রাজ্যের মধ্যেই তো কি আর হবে, নলকে তো এরাও খুঁজছে, হতেই পারে। এইবার গিয়ে তো দময়ন্তী দেখা করলেন, দাঁড়ালেন নলের সামনে। এবার এই যে সিনটা, এটা যা রোম্যান্টিক সিন সেটা একমাত্র তুই জাস্টিস করতে পারবি। এটার কি বলতো, এটা হলো মোমেন্ট। এতদিন ধরে তুই ভাব, একটা মহিলা একটা পুরুষ, তারা দুজনে নিজের জীবনের সমস্তটা লুটিয়ে, মানে যত সমস্যা হতে পারে একজন পুরুষের সঙ্গে, সব সমস্যা নল ফেস করেছে, এবং তার সমস্ত কিছু চলে গেছে, তার স্ত্রী চলে গেছে, তার ছেলে মেয়ে চলে গেছে, সে কোথায় গিয়ে কিভাবে আছে, রান্না করছে, আস্থা বলে থাকছে, এরম অবস্থা, শুধু একটাই আশা নিয়ে যে কোনোদিন দময়ন্তীর সঙ্গে আমার দেখা হবে। এবং এই অনুশোচনাটাও তার মধ্যে আছে। মনে আছে ওই অযোধ্যাতে যখন উনি একা একা কাঁদতেন, দময়ন্তীর শ্লোক বলে বলে কাঁদতেন, এই যে দেখা হয়েছে, জাস্ট মানে বিউটিফুল ডায়ালগ আর কি। সামনে গিয়ে আমার মানে আমি বলতে গিয়ে আমার গায়ে কাটা দিচ্ছে। বলছে আপনি ওই কাষায় বসনা মানে কি, রেড ড্রেস পরা একটা জটাধারিণী, মানে এমনিতে এখন মানে দময়ন্তী এতদিনে জটা হয়ে গেছে, তিনি একটু মলিন, একটু মানে ওই দুঃখটার মধ্যে তো আছেন। তিনি বলেন বাহুক ঘুমন্ত অবস্থায় নিজের পত্নীকে ছেড়ে চলে গেছে, এরকম কোনো মানুষকে তুমি চেনো? ওফ, হোয়াট আ ডায়ালগ। মানে এবার বলে আমাদের এখানে বলে পুণ্যশ্লোক নল ছাড়া আর কোনো ধর্মজ্ঞ পুরুষ কি বিনা দোষে নিজের ভার্যাকে ত্যাগ করতে পারে? মানে এখানে তো পেছনে আমি বলছি ভায়োলিন বাজছে, চেলোও বাজছে, ভায়োলিনও বাজছে। নল বলেন কল্যাণী, যার জন্য আমার রাজ্য নষ্ট হয়েছে, আমার এই অবস্থা, সে হলো কলি, আর তার প্রভাবেই আমি তোমাকে ত্যাগ করেছি। এই প্রথমবার আমি বললো, মানে আমি নলটা স্বীকার করলো। ওফ, কি মোমেন্ট। আমি তোমাকে ত্যাগ করেছিলাম, তোমার অভিশাপেই দগ্ধ হয়ে কলি আমার শরীরে বাস করছিল, কিন্তু এখন এই মুহূর্তে, মানে জাস্ট এই মুহূর্তে আমি তোমার সঙ্গে যখন কথা বলছি, আমি কিন্তু তাকে জয় করেছি, সে পাপ কিন্তু আমার মধ্যে আর নেই। কিন্তু তুমি দ্বিতীয় প্রতিবরণে প্রবৃত্ত হয়েছ বলে আমি শুনলাম। দময়ন্তী একেবারে মানে ভেঙে পড়েই বলে যে আপনি বুঝতে পারেননি যে আমি কেন এটা করেছি। আমি তো আপনাকে, মানে আমি দেবগণকে বর্জন করে তোমাকে করেছিলাম, বরণ করেছিলাম। তুমি ভাবতে পারো, তোমার জন্য আমি সব জায়গায় লোক পাঠিয়েছি, সারা পৃথিবী জুড়ে লোকজন তোমাকে খুঁজে বেরিয়েছে, আর তুমি ভাবতে পারো যে আমি স্বয়ং অন্য লোককে বরণ করব? আমি এই স্বয়ম্বরের আয়োজন করেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য, পর্ণাদের কথা শুনে, একদম শুধুমাত্র পর্ণাদের কথা শুনে আমি এই স্বয়ম্বর আয়োজন করেছি। স্বয়ম্বর তো হচ্ছেই না, এটা জাস্ট একটা ছুতো ছিল যে তুমি যাতে এখানে পৌঁছতে পারো। আমি বুঝতে পেরেছিলাম এটা তুমি,
ওফ, মানে এবং তারপর বলে, আর আমি তোমাকে এখন একটা কথা বলছি, যদি আমি পাপ করে থাকি তাহলে এই বায়ু, সূর্য, চন্দ্র আমার প্রাণ হরণ করুক। অন্তরিক্ষ থেকে বায়ু বেরিয়ে এলেন, তিনি বললেন এর কোনো পাপ নেই, আমরা 3 বছর ধরে এর সাক্ষী ও রক্ষী হয়ে আছি, তুমি ভিন্ন। একদিনে 100 যোজন পথ অতিক্রম করার আর কোনো লোক এই পৃথিবীতে এক্সিস্টই করে না। সেই কারণেই দময়ন্তী অত্যন্ত বিদুষী মহিলা এবং তিনি এই উপায়টা আয়োজন করেছেন। এটা কমেন্ডেবল একটা কাজ, বায়ু এসে বলে। এখন তখন এই কমেন্ডেবল কাজ যেই বলে তখনই পুষ্পবৃষ্টি, দেব ও দুন্ধুবি বাজা শুরু হয়, মানে মিউজিক এইটা শুরু হয় আর কি। হ্যাঁ, মানে যেটা মানে সানাই টানাই বাজা শুরু হয়। এবং নাগরাজ কর্কটকই তো না, কর্কটকের বস্ত্রটা যেই পরিধান করে সঙ্গে সঙ্গে নল কিন্তু নিজের রূপে ফিরে আসে এবং দময়ন্তী গিয়ে নলকে আলিঙ্গন করে, মানে কি বলবো, এখানে একটা কথা লিখেছে। হ্যাঁ, বলছে অনেক দিন ধরে বৃষ্টি না হলে একটা শস্যের মাটির যে অবস্থা হয়, সেখানে বৃষ্টি হলে যেরকম ফিল হয়, দময়ন্তী ওইভাবে পরিতৃপ্ত হলেন নলকে পেয়ে। ওফ, কি সিন, কে সিনে বল, কি রোনো। তারপর তো সেই বাচ্চারাও চলে এলো, বাচ্চাদের সাথে দেখা হলো, এরা পারিবারিক পুনর্মিলন হলো। এবার রাত্রি যাপনটা করলেন, একসাথে মিলিত হলেন, ইত্যাদি সমস্ত হলো। এবার সকাল হলো, তারপর সকালের পরে ড্রেস ট্রেস পরে তোর ভীমরাজের কাছে যাওয়া হলো। ভীমরাজও এতদিন পরে নলকে পেয়ে এবং তার কন্যাকে সুখী দেখে প্রচণ্ড খুশি, সমস্ত কিছু হলো। এবার সমস্যা হচ্ছে ঋতুপর্ণ, এসব তো হয়েছে, ঋতুপর্ণ তো একটা ধোঁকার বশবর্তী হয়ে এখানে চলে এসেছিল। তাকে তো বহুকেও সত্যি কথাটা বলেনি, আর সে এসে ওটা স্বয়ম্বর করতে এসে এই তো এলাম, এসে বলদ হয়ে গেছে। হ্যাঁ, পুরো ব্যাপারটার মধ্যে ঋতুপর্ণ এত বড় একজন রাজা, সে এসে বলদ হয়ে গেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, দেখছে আমার কোনো মানে ভূমিকাই নেই। হ্যাঁ, ক্যাটালিস্টও না, ক্যাটালিস্ট। হ্যাঁ, তো নল বলছে যে ডাকুন ওনাকে। নল তো বড় রাজা, বড় রাজা। নল বলছে ডাকুন রাজা ঋতুপর্ণকে। ঋতুপর্ণকে ডেকে বলছেন যে রাজন, ক্ষমা প্রার্থী আমি, এই ব্যাপারটা যে পুরো হয়েছে এটার জন্যে, এবং আপনার গৃহে থাকাকালীন আমি যদি কোনো অপরাধ করে থাকি আমাকে মার্জনা করবেন। ঋতুপর্ণ না না কি বলেন, মানে আমার দ্বারাই যদি কিছু অপরাধ হয়ে থাকে, হ্যাঁ, তাহলে আমাকেই ক্ষমা করুন। এসব হওয়ার পরে নল বলছে না না সেরকম কিছু না, খুব ভালো ছিলাম আপনার ওখানে, আমরা এখন থেকে বন্ধুই থাকবো। আর দ্বিতীয় কথা, আমি কিন্তু কথা দিয়েছি আপনাকে ঘোড়া চালানো শেখাবো। ঋতুপর্ণর তখন আর এসবের মানে ব্যাপার নেই, কিন্তু আবার চাই, কিন্তু আপনি তো বলেছেন এরকম জায়গা নেই, নলই মনে করিয়ে দিয়েছে। তো আপনি একটা কাজ করুন, এখানে থাকুন কদিন, আমি শিখিয়ে দিই, তারপর আপনি ফিরে যাবেন। তো শেখানো টেখানো হলো এবং তিনি স্বরাজ্যে, তেমনি এবার স্বরাজ্যে অন্য আরেকজন সারথিও দিলেন নল, যে আরেকজনকে নিয়ে যান, কারণ এখন তো বার্ষ্ণ এসে গেছে। একদম মহাভাপড়ে পড়েছে, 2-3জনকে নিয়ে এসেছিল, 2জন সারথি তার মধ্যে, এখানে এসে দুজনে, একজনের রাজা নল হলো, আরেকজন তার সারথি বেরোলো, এখন ফেরে কি করে। একদম, তোকে সারথি দিয়েছে আরেকজন, দিয়ে ঋতুপর্ণ, দেখ ঋতুপর্ণ কথাটা ভাব, ঋতুপর্ণ প্রথমে ভেবেছে দময়ন্তীকে বিয়ে করবো, এটা হলো প্রথম ভাবনা ওর। দময়ন্তী একজন এত সুন্দরী নারী, এবার এসে তো সে পুরো বোকা হয়েছে, ব্যাপারটা ওটা হয়ে গেছে, বুঝেছে সব স্বয়ম্বর নেই। এরপর ভাব তুই যে ধর আমার বাড়িতে এতদিন অমিতাভ বচ্চন চাকর হিসেবে ছিল, পরে জানতে পারলাম ও আচ্ছা আপনি অমিতাভ, এই বাবা সরি আমার দ্বারা এরকম তো অবস্থা হয়েছে না ঋতুপর্ণ। শেষে ওকে কি অবস্থা লোকটার, সত্যি। তারপর চলে গেছে নিজের বাড়িতে। যাই হোক, তো নিষদরাজ আমাদের নল বেশি দিন শ্বশুর বাড়িতে কিন্তু থাকেন না। হ্যাঁ, 1 মাস মতো ছিল, তারপর সে অল্প কিছু মানুষ নিয়ে, নিজের সঙ্গী সাথী নিয়ে, একটা রথ, 16খানা হাতি, বড় বড় দাঁতালো হাতি,
50টা ঘোড়া আর 60,000 সৈন্য নিয়ে সে তো নিজের রাজ্যে গিয়ে পৌঁছে এবার সে পুষ্করকে দিয়েছে হাঁক, এই পুষ্কর ভাই আমার, কারণ সে তখন রাজা, চলো আবার একটু দুধ ক্রীড়া করি, কারণ এখন আমার কাছে আরও জিনিসপত্র আছে, তোমার তো আরও আর আমার কাছে একটা চান্স তোমার দেওয়া উচিত, আবার চলো না দুধ ক্রীড়া করি। দুধ ক্রীড়া করতে পারো, অথবা চলো রথের কম্পিটিশন হয়ে যাক। ওটা তো পারবি না, তুই পারবি না তো। এবং এবার কিন্তু বারবার সব কিছু না, আমার যা আছে দময়ন্তী সহ সব তোমার হবে, বাজি এবং বাজি, আর তোমার যা আছে রাজত্ব সব আমার হবে। পুষ্কর তো মন মে লাড্ডু ফুটা, ডাবল লাড্ডু ফুটা, একবার তো নিয়েছিলাম, এখন আরও জিনিসপত্র নিয়ে এসছে, আবার লুটে নেব, কারণ নল তো দুধ ক্রীড়ায় পারঙ্গম নয় একদম। পুষ্কর তো বলছে যে হ্যাঁ আমার সবই পেয়েছি, আমি সবই ঠিক আছে, কিন্তু দময়ন্তীকে তো আমার হৃদয় দিয়ে ফেলেছিলাম, দময়ন্তীকে তো পাওয়া হয়নি, এই সুযোগে আমি দময়ন্তীকেও নিয়ে নেব আপনার থেকে। এসব শুনে তো বিরাট রাগ হয়েছে নলের। আচ্ছা ঠিক আছে, চলো খেলো। বলেছে শিরোচ্ছেদ করে দিতে ইচ্ছা করেছে, মানে খড়গ দিয়ে ওর মাথা কেটে দিতে ইচ্ছা করেছে। কিন্তু এত কিছু করার পরে হোক, খেলো। খেলেছে, এবার সংখ্যাতত্ত্বে তো শিখে গেছিল ঋতুপর্ণর কাছ থেকে, অবভিয়াসলি পুষ্করের হারার কথা, হেরে গেছে, পুষ্কর যেন বোকা হয়ে গেছে। তো পুষ্করকে নল বলছে হেরে তো গেলে এবার সমস্ত রাজত্ব, প্রাণও গেল তোমার প্রায়, তুমি যে এতদিন আস্ফালনটা করছিলে গত 4 বছর ধরে আমাকে হারানোর এবং এই দুধ ক্রীড়ার, এগুলো কিছুই তুমি করনি। তোমাকে কলি জাস্ট একটা মানে বোড়ে হিসেবে ইউজ করেছে, যার জন্য তুমি আমাকে হারিয়েছো। কলির সাথে মানে কলির অ্যাকচুয়ালি আমার উপরে রাগ ছিল, তার জন্য তোমাকে ইউজ করা হয়েছে, তোমার কোনো এটাতে কৃতিত্ব নেই, আর তুমি আমার ভাই, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। তোমাকে দোষটা পরের দোষ, তো তোমাকে সেই দোষে আমি আরোপিত করতে চাই না। তো তুমি যাও এখান থেকে, অন্যত্র অন্য শহরে গিয়ে তুমি বসবাস করো নিজের জায়গায়, তোমাকে প্রাণও দিয়ে দিলাম আর সমস্ত সম্পত্তি আমি নিলাম না। হ্যাঁ, তোমাকে একটুখানি অংশ আমি দিয়ে দিলাম, তুমি ওখানে থাকো। তো পুষ্করও গদগদ হয়ে প্রাণ বাঁচিয়ে দিয়েছে, মানে আর কি, ওকেও তো নলের জীবনটা বাঁচতে হতো নইলে। হ্যাঁ। তো সে তার জিনিসপত্র এবং সঙ্গী সাথী নিয়ে সেও চলে গেল, এবং মানে নল বললো যে আমার স্নেহ তোমার প্রতি কোনোদিনও কম হবে না, তুই বললি যেটা, যে তুমি তো দোষ করনি। এবার উপযুক্ত দিন দেখে নিষদরাজ নল আবার দময়ন্তীকে আহ্বান করলেন, নিয়ে এলেন আর কি বিদর্ভ রাজত্ব থেকে। এতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। এই হচ্ছে হ্যাপিলি এভার আফটার দি এন্ড, মানে এই গল্পটার দি এন্ড। এরপর তাদের জীবনে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে, সেটা আমরা জানি না বা জানতে চাইও না, সেরকম কোনো বড় সিনেমা লাইক কিছু হয়নি। এইটা কিন্তু আমি তোকে বলছি, আমার মনে হচ্ছে দিস ইজ এ ভেরি সিনেমা ওয়ার্দি স্টোরি, লাভ স্টোরি। হ্যাঁ, এটাকে তো এটাকে করা যায় কিন্তু নল দময়ন্তীর ঘটনাটা। ধর আজকের দিনে নলকে তুই মনে কর কর্পোরেট লিডার টাইপের কিছু হতে পারে। হ্যাঁ, যে কিনা খুব পাওয়ারফুল, তাকে একটা শেয়ারের একটা কিছু করে হারিয়ে দিল আরেকজন তার ভাই। একজন এন্টারপ্রেনারও তো হতে পারে, হ্যাঁ এন্টারপ্রেনার, বিরাট বড় নিজের এতে এন্টারপ্রেনার হয়েছিল, কিন্তু তার শেয়ার দুধ ক্রীড়া মানে কি বেসিক্যালি শেয়ারের কিছু একটা ঘাপলা করে তার ভাই তাকে হারিয়ে দিয়েছিল। তারপর তার খুব খারাপ অবস্থা, অতঃপর যা হয়েছিল সেগুলো আজকের দিনে সেগুলোকে ডিপিক্ট করে নেওয়া যাবে। সুন্দর, ভালো, এটা গুড লাভ সিনেমাবর্দি। হ্যাঁ, গুড লাভ স্টোরি, দারুণ লাভ স্টোরি, এবং বিচ্ছেদটাও খুবই কঠিন এবং জীবনটাও খুব কঠিন। এই কথাটাই কিন্তু প্রিয়দর্শ ফিরে আসার পর, এটা তো পুরোটা গল্প বলছিল, মনে আছে নিশ্চয়ই আপনাদের। এই গল্পটা আমি জানি না, মাঝখানে অনেকটা, হ্যাঁ এটা হচ্ছিল প্রিয়দর্শ যুধিষ্ঠিরকে বলছে, পুরোটা যুধিষ্ঠিরকে বলছে। এবার এই যুধিষ্ঠিরের প্রতি রাগটা হবে না কেন? এত গল্প শোনার পরে যুধিষ্ঠিরের প্রশ্ন কি ছিল? বৃহদর্শক বলছে যে দুধ ক্রীড়ার এই যে টেকনিকটা, এটা কি আমাকে শেখানো যায় কোনোভাবে? মানে জুয়ারি লোক একটা, ওই পুরোপুরি মোরাল অফ দ্য স্টোরি নিয়েছে যে না, এই দুধ ক্রীড়াটা শেখা যায়, তার মানে অক্ষ হৃদয়টা শেখা যায়।
অদ্ভুত ছেলে রে বাবা। তো প্রিয়দর্শক বলছে সেটা নিয়ে তোমার চিন্তা নেই, আমি অক্ষরহৃদয় এই জ্ঞানটা আমি জানি, সংখ্যাতত্ত্ব আমারও জানা আছে, আমি তোমাকে শিখিয়ে যাবো। কিন্তু বেসিক ব্যাপারটা কি বলতো, আসল তোমার যেটা শেখা উচিত এই গল্প থেকে সেটা হচ্ছে সুখ শান্তি এই পৃথিবীতে সবই খুব ক্ষণস্থায়ী। আর এটাও তোমার শেখা দরকার যে এক রাজা দুধ ক্রীড়া করার পর তার সর্বস্ব হারিয়ে যাওয়ার পরেও সে আবার একটা সমৃদ্ধিপূর্ণ জায়গায় ফিরে গেছেন, এটা বুঝতে হবে। আর আরেকটা জিনিসও বলেছে, এই গল্পটা, এই পুরো গল্প মানে নল, দময়ন্তী, কর্কটক নাগ আর রাজর্ষি ঋতুপর্ণের ইতিহাস শুনলে কলির ভয় থাকে না। হ্যাঁ, সে তো বলেই ছিল কলির ওই সময়, আপনারাও শুনে নিয়েছেন, আপনাদেরও একটা কলির ভয় থাকার কথা নয়। না, একদমই আমাদের তো থাকবেই না, আমাদের তো নেই, আমাদের তো নেই। তো না, আপনারা শুনছেন, আমরা পড়ছি, তা আমাদের একটু একটু তো বেশি হওয়া উচিত কি, তাই না বল? একেবারেই। যুধিষ্ঠিরকেও এরকমই বললেন যে তোমার ভয় নেই, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আর একটা জিনিস বলছি যে তোমার কিন্তু একটা ভয় আছে তোমার ভেতরে। তুমি এই প্রশ্নটা করলে কেন, তুমি অক্ষরহৃদয় জানতে চাও কিনা? তা জানতে চাও, তার কারণ হলো তোমার মধ্যে একটা ভয় আছে যে আবার তোমায় কেউ দুধ ক্রীড়া ডাকবে আর তুমি না করতে পারবে না, কারণ তোমার একটা দুধ ক্রীড়ার প্রতি আসক্তি আছে। চিন্তা করো না, আমি শেখাবো তোমাকে। কিন্তু এই যে মোরাল অফ দ্য স্টোরি, এটা মাথায় রেখো যে জীবনে কিন্তু ওই যেটা বলছিলি ক্ষণস্থায়ী, জীবনে এই যে তোমার কষ্ট এটাও একটা পয়েন্টে গিয়ে শেষ হবে, এবং এই যে মানে যেই সমৃদ্ধি তোমার ছিল সেখান থেকে তুমি এখানে এসছো, আবার কিন্তু তুমি আবার ওখানেই ফিরে যাবে। সো ডোন্ট ওয়ারি, টেক ইট ইজি, টেক ইট ইজি, টেক ইট ইজি। তো ওনাকে শিখিয়ে টিকে বৃহদর্শ চলে গেলেন তীর্থ ভ্রমণ করতে। তীর্থ মানে অশ্ববীরা, অশ্ববীর না, হ্যাঁ অশ্বশির, সরি অশ্বশিরে তিনি চলে গেলেন এসব আশীর্বাদ করে। এবার জানতে তো পেরেছে যে আমাদের যে ধনঞ্জয় মানে অর্জুন, সে নাকি সাংঘাতিক তপস্যা করছে, সেই জন্যে এদেরও মনে খুব একটা শান্তি নেই এই মুহূর্তে। যে পঞ্চপাণ্ডব এবং পঞ্চত না, এখন 4 জন আছে, 4 জন এবং দ্রৌপদী, এদের মনেও শান্তি নেই যে মানে ধনঞ্জয় ওখানে একা একা তপস্যা করবে আর আমরা এখানে এমনিতেই রয়েছি জঙ্গলের মধ্যে। এই মতো একটা অবস্থায় আমাদের এই পর্বটা শেষ হয়। ঠিক, বেসিক্যালি এরপর একটা তীর্থযাত্রার গল্প আছে। এরপরের গল্পটা যেটা আছে, যেটা আপনারা এপিক চ্যানেলে শুনতে পাবেন, সেই গল্পটা কিন্তু মহাভারতের প্রায় অজানা গল্প। কারণ এমনি যে মহাভারতের জেনারেল ন্যারেটিভটা, সেটাতে হচ্ছে এই নল দময়ন্তীর গল্পটাও খানিকটা বলা হয়, কিছু লোক জানে। তারপরে হচ্ছে ও 12 বছর ওখানে থাকলো, তারপরে সোজা শুরু হয়ে যায় ওই অজ্ঞাতবাসের গল্প। কিন্তু এই 12 বছরের যে অনেক গল্প আছে, দ্রৌপদী হরণ, হ্যাঁ দ্রৌপদী হরণ, ভীমের সঙ্গে বেশ কিছু অসুরের যুদ্ধ, এবং তার মধ্যে ওই অসুরটা কি বরাহরূপী নরকাসুর, তারপরে কৌরবদের সাথে একটা ছোট যুদ্ধ, সেটা আছে। তারপর সেনা উদ্যোগ পর্ব শুরু হবে, যেখানে যুদ্ধের জন্য তৈরি হয়। একদমই তাই, ওটা তো তারপর। এখন আমরা বনপর্বেই আছি এবং বনপর্বের অনেকটা বাকি আছে। শ্বেতকেতু, উদ্দালক, অষ্টবক্র, এইগুলো আছে। মানধাতার গল্প আছে, তারপর প্রভাস, চবন, সুকন্যা, অশ্বিনী কুমার দয়, এই অনেক কিছু, মানে এরপর অনেক কিছু আছে। অগস্ত্য, লোপামুদ্রা, ভৃগুতীর্থ, অনেক কিছু আছে। সিনেমা আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত, মানে আমার এইটার এতটা বাকি। আমার তো কি আর এটা আমাদের আজকে একটা বই শেষ হলো, দুটো খণ্ড শেষ হলো, আরো 8টা খণ্ড বাকি। হ্যাঁ, আর আমার বাড়ির পাশের ভদ্রলোক, তিনি ঘন্টা বাজাতে চলে এসেছেন। তারও মনে হচ্ছে আমরা ভালো কাজ করছি, উনি ঘন্টা বাজিয়ে আমাদের অভিবাদন জানাচ্ছেন। কিন্তু আজকের এপিসোড আমরা এখানেই শেষ করব, এবং তার সাথে সাথে আমরা বই থেকে আমাদের এপিকের জার্নিটাও শেষ করছি। এই শেষ করছি, উনি একটা উদযাপনের ঘন্টা বাজাচ্ছেন। দাঁড়ান 2 মিনিট দাঁড়ান। হ্যাঁ ঠিক আছে, আমরা এটার উপরেই করি। সো আজকের এপিসোড এখানে শেষ করি। তো নতুন ওই যেখান থেকে শুরু করেছিল সেখানেই, সেটা হচ্ছে যে পুরাতন বস্ত্র ত্যাগ করে যেভাবে নতুন বস্ত্র পরিধান করতে হয় কিন্তু আত্মাটা একই থাকে, তেমনি করে বৈঠেক বস্ত্রটা এপিকের থেকে আমরা ছেড়ে এবার এপিক চ্যানেলে এপিকের বস্ত্র পরিধান করবো, কিন্তু আত্মাটা একই থাকবে। সেটা হচ্ছে মহাভারত এবং অন্যান্য এপিক। আপাতত মহাভারত না, আমি অন্য কিছু করবে বলেছে। প্রমিস করলো, এবার আপনাদের দায়িত্ব।
আপনার উত্তক্ত করে মারতে হবে যে অন্য কিছু করবে বলেছে। হ্যাঁ করবো কথা দিচ্ছি। ঠিক আছে, তাহলে আজকের এপিসোড বৈঠকের এপিসোড এখানেই শেষ করছি, মানে বৈঠকের এপিকের এপিসোড এখানেই শেষ করছি। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য প্রেমাসি একটু চোখের জল ইমোশনাল হয়ে পড়ছে, কিন্তু আমার সেই ইমোশনের প্রচণ্ড কমই রাষ্ট্র এটা। আমাদের মজাই লাগছে, নতুন একটা চ্যানেলে যাবো, নতুন 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 মানুষের সঙ্গে আড্ডা হবে, দেখা হবে। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ। এপিকেও কি এটাই থাকবে? এপিক চ্যানেলে স্প্রেড নলেজ স্প্রেড পজিটিভিটি থাকবে না, অন্য কিছু করবি তুই? এপিকে গিয়ে ওটা ডিসাইড করবো। আচ্ছা, এখন আমাদের তো যাত্রা পথে আছি না আমরা, এপিকে গিয়ে ওটা ডিসাইড করবো। আপাতত এটাই আমার তাকিয়া কালামটা এখানেই থাক। সো টাটা।